Bismillahirrahmanirrahim. Welcome to my online class. My dear students, I would like to take class today about simple into complex. So let us start the class. আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে একটা, কিন্তু কোনো কনজাংশন থাকবে না। আর কমপ্লেক্স সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে কমপক্ষে দুইটা থাকবে, যেহেতু একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সো আজকে আমরা দেখব যে একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। তাইলে আমরা যদি প্রথমত মনে রাখবে অনেকগুলো প্রসেস আছে সিম্পল থেকে কমপ্লেক্স করার, আমরা সেই প্রসেসগুলো শিখব যে কোন প্রসেসে একটা সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্স করা যায়। প্রত্যেকটা সেন্টেন্সের কিছু সিমটম থাকে বা নমুনা থাকে, সেই নমুনাকে কাজে লাগে আমাদের কী করতে হবে, সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে। তার মধ্যে আমরা প্রথমত দেখি, যদি সিম্পল সেন্টেন্সে 2 + ভার্ব 1 অর্থাৎ ইনফিনিটিভ থাকে, তাহলে আমরা কমপ্লেক্স করার সময় আমরা যা করব, প্রথম থেকে 2 এর অর্থাৎ ওই সেন্টেন্সের প্রথম থেকে শুরু করিয়ে এই ইনফিনিটিভের 2 এর পূর্ব পর্যন্ত যা আছে হুবহু তাই লিখব। এরপরে আমরা এই 2কে উঠাই দিয়ে আমরা এর পরিবর্তে সো দ্যাট লিখব। এরপরে আমাদেরকে প্রথম এই অংশের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট বসাতে হবে। তারপরে আমরা বসাবো ক্যান অথবা কুড, অথবা আমরা এখানে মে অথবা মাইট বসাতে পারি। এরপরে ভার্ব 1 এবং এক্সটেনশন বসে কমপ্লিট করি। এই ভার্ব 1টা কিন্তু মনে রাখবে এই ভার্ব 1, এবং এরপরে যা আছে হুবহু তাই বসবে এখানে। আশা করি বুঝতে পারছো। তোমরা কয়েকটা উদাহরণ দেখো, যে আমি খুব একটা ছোট্ট সেন্টেন্স লিখছি যে উই ইট টু লিভ। আমরা যদি এখানে দেখি যে টু লিভ এখানে ইনফিনিটিভ আছে, আমরা এই সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে আমরা কী লিখবো, উই ইট অর্থাৎ 2 এর আগ পর্যন্ত যা আছে হুবহু তাই লিখবো। তারপরে 2 এর পরিবর্তে কী লিখবো, আমরা সো দ্যাট লিখবো। এরপরে এই সাবজেক্টটাই লিখতে বলছিলাম, তাহলে আমরা লিখি উই। এখানে ক্যান বা কুড তা নির্ভর করে এই ভার্বের টেন্সের উপর। এটা যদি ভার্ব 1 হয় তাহলে এখানে ক্যান হবে, এখানে ভার্ব 2 হলে কুড হবে। তাহলে এখানে আমরা ক্যান লিখতে পারি, অথবা আমরা মেও লিখতে পারি। এরপরে ভার্ব 1 এবং বাকি অংশ থাকলে লিখলাম, যেহেতু নাই তাহলে এখানে ফুল স্টপ। তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান অথবা উই মে লিভ। আশা করি বুঝতে পারছো। আমরা আরও কিছু সেন্টেন্স লিখি। তাহলে দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু পিকনিক টু ওভারকাম মনোটোনি। আমরা এখানে ইনফিনিটিভ দেখতে পাচ্ছি, 2 + ভার্ব 1 আছে এখানে ইনফিনিটিভ। তাহলে আমরা কমপ্লেক্স করার সময় এই 2 এর পূর্ব পর্যন্ত যা আছে ও তাই লিখবো। তাহলে আমাদের লিখি আমরা দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু পিকনিক। এরপরে আমরা কি লিখবো, সো দ্যাট লিখবো, সো দ্যাট। তারপরে সাবজেক্ট আবার লিখি আমরা দে, যেহেতু দ্য স্টুডেন্ট ছিল সাবজেক্ট, এখানে তাহলে কী হবে, প্রোনাউন নিলে দে হবে, দে। আমরা এই দেখো এখানে ওয়ান্ট আছে, ভার্ব 2 আছে, তাহলে ভার্ব 2 তাহলে আমরা কী লিখবো, কুড লিখবো, দে কুড। এরপরে 2 এর পরবর্তী অংশ রিমুভ মনোটোনি। আশা করি বুঝতে পারছো। এখানে লক্ষ্য করো, দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু পিকনিক, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সো দ্যাট দে কুড রিমুভ মনোটোনি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যেহেতু একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা ইনফিনিটিভকে কমপ্লেক্স করতে হলে আমরা এই নিয়মে কমপ্লেক্স করতে পারি, সো দ্যাট নিয়মে।
কিন্তু এটার আবার কিছু ব্যতিক্রম নিয়ম আছে। আমি একটা সেন্টেন্স লিখি, যেমন উই হোপ টু গেট জিপিএ 5, যদি এরকম সেন্টেন্স দেওয়া থাকে উই হোপ টু গেট জিপিএ 5, যদিও এখানে 2 + ভার্ব 1 আছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি উদ্দেশ্য বোঝায় 2 + ভার্ব 1 দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে সেক্ষেত্রে সো দ্যাট দিয়ে করতে হবে, কিন্তু যদি উদ্দেশ্য না বোঝায় তখন আমরা এই নিয়মে কমপ্লেক্স করব। কী নিয়মে করব? তাহলে উই হোপ, তখন আমরা এখানে সো দ্যাট লিখব না, তখন আমরা কি লিখব? শুধু দ্যাট লিখব। তাহলে উই হোপ দ্যাট, তারপরে আবার সাবজেক্ট লিখব উই, এটা যেহেতু ভার্ব 1 তার মানে কী লিখব? উইল লিখব। আর এটা ভার্ব 2 হলে আমরা উড লিখতাম। তাহলে উই হোপ দ্যাট উই উইল গেট জিপিএ 5। একটু ভালো করে দেখো, তাহলে উই হোপ লিখলাম, এখানে যেহেতু উদ্দেশ্য বোঝায় নাই সেজন্য আমরা কী লিখব? শুধু দ্যাট লিখব। উদ্দেশ্য বোঝালে এখানে সো দ্যাট লিখতাম। এবারে সাবজেক্ট লিখলাম উই, তারপরে এই ভার্বটা যে প্রেজেন্ট ফর্ম তোমরা কী লিখলাম? উইল, তারপরে এই ইনফিনিটিভের পরের অর্থাৎ 2 এর পরবর্তী অংশ যা আছে তাই লিখব। তাহলে এখানে আমরা দেখি উই হোপ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট উই উইল গেট জিপিএ 5 এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সো এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এরপরে 2 নম্বর নিয়ম দেখি, যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে এটা সিম্পল সেন্টেন্স থাকবে, প্রিপজিশনাল ফ্রেজ। আমরা এরপরে যা করব, এরপরে কি কি থাকতে পারে লক্ষ্য করো। এরপরে থাকতে পারে ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, এরপরে থাকতে পারে নাউন থাকতে পারে। তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এরপরে ভার্বের সাথে আইএনজি থাকতে পারে অথবা নাউন থাকতে পারে। আমরা যখন এটাকে কমপ্লেক্স করব তখন আমরা প্রথমেই লিখব দো, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন লিখতে হবে, দো অথবা অলদো, দো অথবা অলদো লিখলাম। এরপরে কি লিখব? এরপরে আমরা সাবজেক্ট লিখব। সাবজেক্ট লেখার পর আমরা এই ভার্বটাকে লিখব। এই ভার্বের একটা শর্ত হলো কি, এটা হয় ভার্ব 1 হবে অথবা ভার্ব 2 হবে, অন্য কিছু হবে না। অর্থাৎ আমাদের যে এই সেন্টেন্সের যে ফাইনাইট ভার্বটা থাকবে সেই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে প্রেজেন্ট ফর্মই হবে এটাও, যদি পাস্ট ফর্ম হয় তাহলে এই ভার্বের পরিবর্তে পাস্ট ফর্মে হবে, অর্থাৎ আইএনজি সবসময় উঠে যাবে, এটা হবে। তারপরে আমরা এটার পরবর্তী অংশ যা আছে হুবহু তাই লিখবো, কমা দিয়ে ওই অংশের কোনো পরিবর্তন করা লাগবে না। উদাহরণ দেখো, ইন স্পাইট অফ স্টাডিং মোর মুক্তা তাহলে দেখো, ইন স্পাইট অফ স্টাডিং মোর মুক্তা ফেইল ইন দ্য এক্সাম। আমরা দেখতে পাচ্ছি ইন স্পাইট অফ এরপরে কী আছে? ভার্বের সাথে আইএনজি আছে। তখন আমরা কমপ্লেক্স হবো, তখন কী করবো? তখন প্রথমে লিখবো দো, এরপরে সাবজেক্ট লেখা মুক্তা, দো মুক্তা। এরপরে আমরা এই আইএনজি কিন্তু তুলে দিব। যখন আমরা আইএনজি তুলে দিব তখন আমরা এই ভার্বটা দেখবো, এই ভার্বের যে ফর্ম এই ভার্বটা কিন্তু সেই ফর্মে হবে। এটা ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এটাও কি ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে স্টাডিড, তাহলে কি হলো? দো মুক্তা স্টাডিড মোর, এদিকে যা আছে তাই কমা, তাহলে আমরা এখানে শি লিখবো, শি ফেইলড ইন দ্য এক্সাম। আশা করি বুঝতে পারছো। আবার ভালো করে দেখো, দো মুক্তা স্টাডিড মোর এটা সাবঅর্ডিনেট ক্লজ, শি ফেইলড ইন দ্য এক্সাম হলো প্রিন্সিপাল ক্লজ, সো এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা তো স্ট্রাকচারে লিখছি যে যদি নাউন থাকে, নাউন থাকলে কি হবে এই বিষয়টা কিন্তু বলা হয় নাই। মনে রাখবেন, নাউন থাকলে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হলো এটাকে আমরা বিং বসাইতে পারি, বিং প্লাস এই নাউনকে আমরা অ্যাডজেক্টিভ বানাই নেব। তখন
অর্থাৎ মনে মনে ধরে নেব বিং, আর এই নাউনকে মনে মনে আমরা অ্যাডজেক্টিভ ধরিয়ে আমরা কমপ্লেক্স করতে পারি। উদাহরণ দেখো, উদাহরণ দাও, despite poverty তাহলে আমরা কি দেখি, ডেসপাইট পভার্টি নোভা ইজ ট্রাইং টু কন্টিনিউ হার স্টাডিজ, অর্থাৎ দরিদ্রতা সত্ত্বেও নোভা তার পড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই আমরা দেখতে পাচ্ছি এই পভার্টি হচ্ছে নাউন। আমরা এটাকে যখন কমপ্লেক্স করব তখন আমরা ধরে নিব যে এখানে বিং আছে, এই পভার্টির পরিবর্তে আমরা এখানে পুর ধরে নিব, অর্থাৎ পভার্টি এর অ্যাডজেক্টিভ হচ্ছে পুর। আমরা যখন এটাকে কমপ্লেক্স করব তাহলে আমরা কী করবো, এই যে বিং আছে যেহেতু বিংয়ের আইএনজি উঠাই দিয়ে এখানে আমি যার বাজার হবে, তাহলে আমরা কী লিখবো, দো অথবা অলদো, সাবজেক্ট লিখি নোভা ইজ পুর। কারণ যেহেতু বিং আছে, বিং থাকলে কী হয়ে যায়, উঠে যায় অ্যামিজার বা ওয়াজার বসে। তাহলে দো নোভা ইজ পুর, আমরা দেখো এখানে পভার্টি অ্যাডজেক্টিভ করলাম পুর, আর এই পুর বসালাম, এর মনে মনে আগে কী ধরে নিচ্ছি, বিং ধরে নিচ্ছি, তাহলে বিংয়ের পরিবর্তে কী বসছে, ইজ বসছে। তাহলে দো নোভা ইজ পুর, কমা এদিকে যা আসতে হয়, শি ইজ ট্রাইং টু, এদিকে যা আসতে, এদিকে এরকম পরিবর্তন নেই। তাহলে কী দাঁড়ালো, দো নোভা ইজ পুর, এটা সাবঅর্ডিনেট ক্লজ, শি ইজ ট্রাইং টু কন্টিনিউ হার স্টাডিজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সো এটা কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো। এরপরে ইন স্পাইট অফ, এরপর যদি এখানে বিকজ অফ থাকে, বিকজ অফ থাকতে পারে, ফর থাকতে পারে, ডিউ টু থাকতে পারে, ওয়িং টু থাকতে পারে। যদি এগুলো থাকে তাহলে এরপরে কিন্তু একই জিনিস থাকবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকতে পারে অথবা একটা নাউন থাকতে পারে। আমরা ইন স্পাইট অফ অথবা ডেসপাইটের পরে যা ছিল, বিকজ অফ, ফর, ডিউ টু, ওয়িং টু, এগুলোর পরে তাই থাকতে পারে। আমরা যখন এটা কমপ্লেক্স করব তখন আমরা প্রথমে লিখব এজ অথবা সিন্স লিখব, এজ অথবা সিন্স লিখব। এরপরে কী লিখবো, এরপরে অবশ্যই সাবজেক্ট লিখব। তারপরে কী অবস্থা, এই যে এখানে যা ছিল ভার্বের সাথে আইএনজি উঠে যায়, এটা অবশ্যই ভার্ব 1 অথবা ভার্ব 2 হবে। অর্থাৎ আমরা লিখবো এখানে ভার্ব 1 অথবা ভার্ব 2, অর্থাৎ অন্য যে ভার্বটা আছে ফাইনাইট ভার্বটা, সেই ভার্বটা দেখিয়ে ওইটা ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে এটাও প্রেজেন্ট ফর্ম হবে, ওইটা পাস্ট ফর্ম থাকলে এটাও পাস্ট ফর্ম হবে। তারপরে আমরা এটার পরবর্তী অংশ যা আছে হুবহু তাই লিখি কমা দিয়ে, দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন নাই। উদাহরণ দেখো, বিকজ অফ বিং ইল তাহলে কি দেখলাম, বিকজ অফ বিং ইল সিফাত মিসড দ্য ক্লাস। আমরা এই সেন্টেন্সটা যখন কমপ্লেক্স করব তখন আমরা প্রথমে কী লিখবো, অ্যাজ লিখলাম, তারপরে সাবজেক্ট সিফাত। এখানে দেখো বিং কে উঠে যাবে, উঠে যায় এখানে যেহেতু মিসড আছে ভার্ব 2, তাহলে আমাদের এখানে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ওয়াজ বা ওয়ার দিতে হবে। তাহলে সিফাতের পরে কী লিখবো, ওয়াজ লিখবো, কমা। তাহলে দেখো অ্যাজ বা সিন্স সিফাত ওয়াজ ইল, কমা, তাহলে হি মিসড দ্য ক্লাস। আশা করি তোমরা এই নিয়মটাও ভালোভাবে বুঝতে পারছো। এখানেও কিন্তু একই অবস্থা, যদি নাউন থাকে তাহলে এই নাউনের পরিবর্তে আমরা কি ধরে নেব, বিং, এরপরে এই নাউনের আমরা কি ধরবো, অ্যাডজেক্টিভ ধরে নেব। আর বিং মানে তো কি, অ্যামিজার অথবা ওয়াজ ওয়ার, সে নিয়ম। আমরা কিছু উদাহরণ দেখি। যেমন
দেখো ফর উইকনেস ইন ইংলিশ তাহলে ফর উইকনেস ইন ইংলিশ শিহাব কুড নট ম্যানেজ এ জব। তাহলে আমরা ফরের পরে কি দেখি উইকনেস নাউন আছে, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা ওই যে বিং এবং এটার এডজেক্টিভ, তাহলে উইকনেসের এডজেক্টিভ কি, উইকনেসের এডজেক্টিভ হলো উইক। তাহলে আমরা এটাকে মনে মনে ধরে নেব বিং উইক আছে, তাহলে আমরা এক্ষেত্রে কী বসাবো, এস অথবা সিন্স বসাবো। তাহলে সাবজেক্ট লিখি শিহাব, এই দেখো কুড নট, তাহলে আমাদের কী করতে হবে, এটাকে পাস্ট করতে হবে। এস শিহাব ওয়াজ উইক ইন ইংলিশ, এদিকে যা আছে তাই, হি কুড নট ম্যানেজ এ জব। ভালো করে দেখো যে আমরা যদি ফর, ডিউ টু, উইং টু অথবা বিকজ অফ এরপরে নাউন থাকে, তাহলে আমরা এটাকে রিপ্লেস করবো, মনে মনে রিপ্লেস করবো কি দিয়ে, বিং প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে আমরা যখন এটাকে কমপ্লেক্স করবো, তাহলে প্রথমে এস বা সিন্স, তারপরে সাবজেক্ট, তাহলে এস শিহাব, এরপর এই ভার্বটা দেখে আমাদেরকে এই ভার্বটা পরিবর্তন করে বসাতে হবে, ওইটা পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ফর্ম। তাহলে এস শিহাব ওয়াজ উইক ইন ইংলিশ, কমা হি কুড নট ম্যানেজ এ জব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি আজকে আর একটা নিয়ম দিয়ে আপাতত শেষ করব, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। যদি টু ডট 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 টু থাকে, দেখো এটা সিম্পল সেন্টেন্স থাকবে, যখন আমরা কমপ্লেক্স করবো তখন আমরা এই টু এর জায়গায় কী লিখবো, সো লিখবো, এবং এই টু এর জায়গায় আমরা কী লিখবো, দ্যাট লিখবো। এরপরে আমাদের কাজ আছে, এই দ্যাটের পরে আমাদের কী লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, এরপরে ক্যান অথবা কুড লিখতে হবে, এরপরে অবশ্যই নেগেটিভ মিনিং ক্যারি করে, সেজন্য এখানে নট বসাতে হবে। এবং এরপরে এই টু এর পরে কিন্তু মনে রাখবে একটা ভার্ব ওয়ান থাকবে, এখানে আমাদেরকে এই ভার্ব ওয়ান এবং এর পরবর্তী অংশ যা আছে হবু তাই লিখতে হবে। উদাহরণ দেখো, হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। এখন দেখো এই সেন্টেন্স যখন আমরা কমপ্লেক্স করবো, তাহলে আমরা হি ইজ, এই টু এর পরিবর্তে কী লিখবো, সো লিখবো, তাহলে হি ইজ সো ডাল, এরপরে কী লিখবো, দ্যাট, তাহলে হি ইজ সো ডাল দ্যাট। এরপরে আমাদের কী লিখতে হবে, এই সাবজেক্ট লিখতে হবে, হি। এখন এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাদের ক্যান লেখা লাগবে, আর এটা পাস্ট হলে আমাদের কুড লিখতে হইতো, তাহলে হি ক্যান নট, হি ক্যান নট। ক্যান নট লেখার পরে আমরা এই টু এর পরবর্তী অংশ যা আছে হুবহু তাই লিখব, আন্ডারস্ট্যান্ড তাহলে আমরা একটু দেখি, তাহলে হি ইজ সো ডাল দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। আশা করি বুঝতে পারছো। এই ক্ষেত্রে আমি আরেকটা বিষয় তোমাদের মনে করাই দিই, যদি এই সেন্টেন্সে এই টু এর আগে ফর থাকে, ফর প্লাস অবজেক্ট থাকে, ফর প্লাস অবজেক্ট থাকে, আমরা কমপ্লেক্স করার সময় এই নিয়মেই করবো, তবে এই ফরের আগেই আমরা দ্যাটটা বসাই নিব, ফর পর্যন্ত যাই আমরা কি বসাবো, দ্যাট বসাবো, এরপরে সাবজেক্ট বসাবো। এই সাবজেক্টটা কিন্তু অবশ্যই তখন এই অবজেক্টটাকে কী করে নিতে হবে, সাবজেক্ট করে নিতে হবে, এই অবজেক্টটাকে তখন সাবজেক্ট করে নিতে হবে। তারপরে আমাদের বাকি নিয়ম যা আছে তাই। যেমন উদাহরণ হিসেবে দেখো, এইভাবে দেওয়া আছে যে দ্য লোড ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি টু এর আগে কী আছে, এই যে ফর মি আছে। সো আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা কী লিখবো, এদিকে যা আছে তা লিখি, দ্য লোড ওয়াজ, টু এর পরিবর্তে কী লিখবো, সো লিখবো, দ্য লোড ওয়াজ টু, এর পরিবর্তে সো, দ্য লোড ওয়াজ সো, এরপরে হেভি। এখানেই আমাদের কী লিখতে হবে, এই ফরের আগেই আমাদেরকে দ্যাট লিখতে হবে, দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট।
এরপর আমরা সাবজেক্ট লিখবো। এখানে দেখো এই সাবজেক্ট এখানে যা হবে সেটা কিন্তু এই ফরের পরে যেটা অবজেক্ট আছে সেটা কিন্তু সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আই, এটা যেহেতু ওয়াজ আছে তাহলে কী হবে, কুড হবে। আই কুড নট ক্যারি ইট। ভালো করে দেখো, তাহলে দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট আই কুড নট ক্যারি ইট। অর্থাৎ এখানে এই মিকে আমরা আই বানাইছি। এই ফর প্লাস অবজেক্টিভ ফর্ম দেওয়ার অর্থই হলো যে এই ক্লজের সাবজেক্ট হবে একটা, এই ক্লজের সাবজেক্ট হবে অন্যটা। এই ক্ষেত্রে আমরা কি করব, ফর প্লাস অবজেক্টিভ ফর্ম থাকবে। আর যখন এখানের যে সাবজেক্ট যদি সেম পারসন হয় বা সেম থিং হয় তখন কিন্তু আর এই ফর প্লাস অবজেক্টিভ ফর্ম দেওয়ার প্রয়োজন নাই। তো যাই হোক, আমরা আজকে ইতিমধ্যেই 4টা স্ট্রাকচার নিয়ে কথা বলছি। আমি আশা করি এই 4টা স্ট্রাকচার তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা। এই আইটেমটাই তোমাদের কাছে একটু মোটামুটি কঠিন, তবে তোমাদের আমি অনেকগুলো ক্লাস নেবো এই আইটেমের উপর। তোমরা পর্যায়ক্রমে এই ক্লাসগুলো করবে, আশা করি তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।